আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না, পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। রাত পোহালে খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে, কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল। শব্দটি হলো কারিগরি ত্রুটি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো, তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো। সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত? কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট আছে। তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে, তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে, নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে, মানে সিদ্ধান্তের জায়গায়? এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। দর্শক, একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে, আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না। বিষয়টা কি ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না? এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি। সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটি এখন রোববারেও নিশ্চিত নয়। কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবারে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও, তারপরও কিছু যদির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে। তাহলে কারিগরি ত্রুটিটি কি আসলেই বিমানের, নাকি অন্য কিছুর? এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জরুরি যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার, সেটি কি পাওয়া গেছে? দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন? আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে তার দায়ী বা কার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে। সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন। যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয়, তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায়। এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স, যা আসলে একটি চলন্ত ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউর মতো কাজ করে। এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না, এমন ধারণা পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। গত 29শে নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, যাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার স্বার্থে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। মানবিক ও কূটনৈতিক দিক বিবেচনা করে কাতার সরকার সাড়া দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করে। দর্শক, গত জানুয়ারিতে কাতারের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষ বিমান A319 এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিল। 4 ডিসেম্বর রাতে চূড়ান্ত ঘোষণা আসে। বিএনপির পক্ষ থেকে জানানো হয় মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে, যেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন।
এই মিশনে যোগ দিতে তার পুত্রবধূ জুবাইদা রহমানও ঢাকায় আসেন শুক্রবার সকালে। এমনকি এই ভিভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টের জন্য 14 সদস্যের একটি আনুষঙ্গিক তালিকাও তৈরি করা হয়, যার মধ্যে 6 জন চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন। রাজনৈতিক মঞ্চে যখন এমন উচ্চ নাটকীয় পরিস্থিতি, তখনই ঘোষণা আসে কারিগরি ত্রুটির কারণে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি। 5 ডিসেম্বর শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। এরপর ফ্লাইটটি পিছিয়ে শনিবার বা রবিবার নাগাদ নিয়ে যাওয়ার কথা বলা হয়। দর্শক, এমন একটি দেশের এভিয়েশন সার্ভিসের কথা বলা হচ্ছে যারা বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক ফ্লাইট পরিচালনা করে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয়। এটি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ বিজনেস জেটগুলোর বহর। দর্শক, কাতার এক্সিকিউটিভের বহরে একটি ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস A319 ACJ রয়েছে, যা পূর্ণাঙ্গ আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সুবিধা দিয়ে সজ্জিত। তবে কাতার এক্সিকিউটিভের বহরে বর্তমানে মোট 19টি বিমান রয়েছে, যার মধ্যে 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট। এই G65OER জেটগুলো আল্ট্রা লং রেঞ্জ বিশিষ্ট এবং প্রায় 14,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের বিজনেস জেটগুলোকে দ্রুতই ভিআইপি বা সাধারণ বিজনেস কনফিগারেশন থেকে মোবাইল আইসিইউ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায়। দর্শক, এখানে প্রশ্ন হলো, ডেডিকেটেড A319 এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটি দেখা দিলে কেন 15টি G65OER এর মধ্য থেকে অন্য একটিকে দ্রুত জরুরি ভিত্তিতে কনভার্ট করে পাঠানো হয়নি? কাতার এক্সিকিউটিভের মতো বৃহৎ ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই ব্যাকআপ ব্যবস্থা আছে। দর্শক, ফ্লাইট রেকর্ড অনুসারে A319 কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি গত 22 নভেম্বর দুপুর 1টার দিকে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর থেকে এর কোনো ফ্লাইট ডেটা রেকর্ডে নেই। তারপর থেকে এটি গ্রাউন্ডেড আছে। দর্শক, আরও বিভ্রান্তি আছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবরগুলোতেও আছে বিভ্রান্তি। BDNews24.com এর খবরে বলা হয়েছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায়। ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে BDNews24.com-কে বলেন, কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে বিষয়টি আরও বিলম্বিত হতে পারে। দৈনিক সমকালের খবরেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের, কিন্তু জার্মান কোম্পানির তৈরি। কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না। দর্শক, একটি বিদেশি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করতে হলে তার জন্য ল্যান্ডিং পারমিশন নিতে হয়। ঢাকা ট্রিবিউন ও এভিয়েশন এক্সপ্রেসে দুটি খবরে নিশ্চিত করা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির কাছে এ ধরনের কোনো অনুমতি চাওয়া হয়নি। দুটি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের ফ্লাইট শিডিউল, ল্যান্ডিং রিকোয়েস্ট বা প্রিয়র নোটিফিকেশন, মেডিকেল ইভাকুয়েশন, ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো কিছুই দাখিল করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার সকালে BDNews24.com-কে বলেছিলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি। সে কারণে বেবি চক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো প্রস্তুতিও রাখা হয়নি। দর্শক, এর অর্থ হলো, বিএনপির পক্ষ থেকে 4 ডিসেম্বর এয়ারবাস আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ঠিক ছিল না, কারণ বেবি চককে না জানিয়ে কোনো এয়ারলাইন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সুযোগ নেই। টাইমস অফ বাংলাদেশ তাদের সবশেষ খবরে জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চক। শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবি চকের একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে। দর্শক, এয়ার অ্যাম্বুলেন্স আসলেও
খালেদা জিয়াকে নেওয়া হবে কি না সেটি নির্ভর করছে কিছু যদির উপর। সে যদির কথা অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 ডিসেম্বর তিনি বলেছেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকেরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। দর্শক, আন্তর্জাতিক এভিয়েশন লজিস্টিক্সে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেটি হলো একটি বিদেশি রাষ্ট্র বা এয়ার ক্যারিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং পারমিটের জন্য আবেদন করার সময় রোগীর ক্লিনিক্যাল স্ট্যাটাস রিপোর্ট, উড্ডয়নের জন্য চিকিৎসকের ছাড়পত্র বা ফিট টু ফ্লাই এবং গন্তব্য হাসপাতালের নিশ্চিতকরণের প্রমাণ বা বুকিং কনফার্মেশন জমা দিতে হয়। এই নথিগুলো অসম্পূর্ণ থাকলে কর্তৃপক্ষ পারমিট দিতে পারে না। একটি আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স মিশনের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চিকিৎসকের ছাড়পত্র, যা ফিট টু ফ্লাই সনদ নামে পরিচিত। খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের মতে, খালেদা জিয়া হার্ট এবং লাংসে সংক্রমণের কারণে এক্সট্রিমলি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। এই ধরনের গুরুতর কার্ডিয়াক এবং পালমোনারি সমস্যা নিয়ে দীর্ঘ দূরত্বের, বিশেষ করে ঢাকা থেকে লন্ডন ফ্লাইটে যাওয়ার ক্লিনিক্যাল ঝুঁকি বিশাল। ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের অ্যালটিটিউড, প্রেসার এবং অ্যাক্সেলারেশন ফোর্সেস রোগীর শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সে কারণে কাতার এক্সিকিউটিভের মেডিকেল উইং এর মতো আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স ক্যারিয়াররা অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা বজায় রাখে। যদি রোগীর চিকিৎসা নিয়োজিত স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বিত মেডিকেল বোর্ড নিশ্চিত না হন যে 10 থেকে 12 ঘন্টার দীর্ঘ ফ্লাইটে রোগীর জীবন স্থিতিশীল থাকবে, তবে তারা নৈতিকভাবে এবং আইনি বাধ্যবাধকতার কারণে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দিবেন না। দর্শক, দেখা যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সের যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে, তার চেয়ে জরুরি বিষয় হলো রোগীর ফিট টু ফ্লাই সার্টিফিকেট। তাহলে কি এই ক্লিনিক্যাল প্রত্যাখ্যান কি বিএনপি কারিগরি ত্রুটি হিসেবে প্রচার করছে, যা মূল সত্যকে আড়াল করার একটি চেষ্টা? এই প্রশ্নটি উঠছে আরো একটি কারণে, সেটি হলো সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে, SSF দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেখানে একজন ভিভিআইপির ইমার্জেন্সির সময় একটি এয়ার অ্যাম্বুলেন্স যদি নষ্ট হয়, তাহলে কেন তড়িৎ বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলো না? বিশ্বজুড়ে এয়ারমেট, হরিজন এয়ার অ্যাম্বুলেন্স, ফালকন এমার্জেন্সির মতো একাধিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রয়েছে, যারা ঢাকা থেকে লন্ডনের মতো লং হল রুটে আইসিইউ সুবিধা সহকারে পরিষেবা দিতে পারে। এই সংস্থাগুলো বছরে 365 দিনই পরিষেবা দিয়ে থাকে এবং জরুরি ভিত্তিতে চার্টার ফ্লাইট আয়োজন করে। আর এ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া পড়ে ঘন্টা প্রতি $12,000 থেকে $25,000। ঢাকা থেকে লন্ডনের দূরত্ব হিসাব করলে মোট খরচ পড়তে পারে $1.5 লাখ থেকে $2.5 লাখ, যা বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 3 কোটি টাকার মতো। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে বিএনপি নেতাদের পক্ষ থেকে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। বিএনপির পক্ষ থেকে আসা পরস্পর বিরোধী বক্তব্য এবং দলটির সামগ্রিক সমন্বয়হীনতা মানুষের মধ্যে অনেক অবিশ্বাস ও গুজবের জন্ম দিচ্ছে। অন্যদিকে ভিভিআইপি ঘোষণা করে সরকারের সবকিছু দেখেও না দেখার ভান করছে। সরকার প্রায় প্রতিদিনের বক্তব্যগুলো তারেক রহমান কেন্দ্রিক। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে না সরকার না হাসপাতাল কর্তৃপক্ষ কারো কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না। অথচ এ ধরনের ভিভিআইপির ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষই নিয়ম করে বিবৃতি দেওয়ার কথা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এরই মধ্যে গুজব ছড়িয়েছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং সরকার এই তথ্য প্রকাশ করতে দিচ্ছে না। দর্শক, 4 ডিসেম্বরের মধ্যরাতে সেই নাটকটি আসলে কি এভিয়েশন বা কারিগরি ব্যর্থতা ছিল, নাকি এটি ছিল তথ্যের সমন্বয়, ক্লিনিক্যাল বাস্তবতা এবং রাজনৈতিক কৌশলের চরম সংঘাত? যখন কোনো ভিভিআইপি রোগীর চিকিৎসা নিয়ে এমন হাই স্টেক পলিটিক্যাল ডিবেট তৈরি হয়, তখন সাধারণ টেকনিক্যাল ফল্ট একটি মোক্ষম অজুহাত হয়ে দাঁড়িয়েছে। এখন শনিবার বা রবিবারের জন্য যে নতুন তারিখের কথা বলা হচ্ছে, ততক্ষণে কি খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতি ঘটবে যে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড তাকে ফ্লাইটের অনুমতি দেবে, নাকি কারিগরি ত্রুটির অজুহাত পাল্টে এবার অন্য কোনো লজিস্টিক জটিলতার কথা শোনা যাবে? রাজনৈতিক মঞ্চে যখন চিকিৎসার মতো সংবেদনশীল বিষয় আসে, তখন কারিগরি ত্রুটি আর ক্লিনিক্যাল বাস্তবতার পার্থক্য থাকে না, সবটাই হয়ে যায় শুধু একটি দুর্বল রাজনৈতিক ন্যারেটিভ।
যে ন্যারেটিভ জনমনে বিভ্রান্তি ছড়ায় আর গুজব তৈরি করে। বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টর ইউনূসের পাকিস্তানি যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড, এটা কি ইম্প্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোট রাষ্ট্রটিতে কি হতে পারে সামনের দিনগুলোতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা, সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইফ নো বাট, অর্থাৎ ইফ বাট ছাড়াই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার এবং সেটা নিয়ে নতুন কোনো ফ্যান্ডোরার বক্স ওপেন করা যাবে না। তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না, কিন্তু আসলো। এই আসার ফলে কি হলো, আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না, সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মুনির। পাকিস্তানের সেনাবাহিনী যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর ইউনূসের যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল, সেই সব পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 2008 সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল সেই মিউটিনির সাথে ভারত জড়িত এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম ধরেই কিন্তু এই কথাটি বলা হয়েছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা এক সূত্রে গাঁথা, এই রকম একটা প্রতিবেদন এসছে। অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসছে 8 জানুয়ারি আর 25 ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে। 2 মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি, আমরা সেটা দেখেছি। পরবর্তীতে আস্তে আস্তে দেশটাকে আবার পুনর্গঠন করা হয়। এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই, এটা বিডিআরের একটা বিদ্রোহ, এই বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এটা শোকাবহ, দুঃখের। এবং শেখ হাসিনা এইসব বিডিআর বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন। তার মানে তার সদিচ্ছা, রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা, যে ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত। এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে, কারণ যেই তদন্তটি এসছে, এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে, তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না, এখন তাদেরকে খালাস দিতে হবে। তাহলে আসুন, বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে। বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন, পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে, বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা। এর ফলে ভারত একটা প্রেসারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে। এক, দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে, সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই। সুতরাং এই জুজুর ভয় দেখিয়ে
বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে, পাকিস্তানের মূল কথাটা হচ্ছে 1971 সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করত, তাহলে লাঠি দিয়ে পিটে, অস্ত্র নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে গুলি করে, নারীদেরকে দর্শন করে, ভোগ করে আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত। কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল, ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করলো, আর্মিদেরকে ট্রেনিং দিল, খাবার দিল, 1 কোটি মানুষকে আশ্রয় দিল, তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে। এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে যায়, বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনী দিয়ে যদি ইন্ডিয়ার সাথে একটা ঝামেলা তৈরি করে, তাহলে বাংলাদেশের যে 4000 বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে, এই সীমান্তের যেই কোনো দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল 1 দিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে। তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি? দেখেন, এই পাকিস্তান ইউনূসের সাথে ষড়যন্ত্র করে, ডক্টর ইউনূসের যে একটা এজেন্ডা, এটা মেটিকুলাস যে ডিজাইন, এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের 7টি অঙ্গরাজ্য ল্যান্ডলক। এখন বাংলাদেশের ঢাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি, তা আপনারা কি বলবেন? না, বাংলাদেশের ঢাকা তো ল্যান্ডলক না, কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, কারণ ঢাকা হচ্ছে রাজধানী, এটা একটা রাষ্ট্রের অংশ। এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন, তাহলে কি হবে? এটা হবে ধৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন, ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করছে, এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন, ইউক্রেনকে তিনি 15 সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল, ক্রিমিয়া। নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি, পরবর্তীতে এবার আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা, এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ আমেরিকা এবং পুরো ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই, যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ, সেই স্টেজে দম্বাস নামে যে অঞ্চলটি, বিশাল একটি অঞ্চল, বাংলাদেশ যত বড় তার চেয়ে বড় অঞ্চল, এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে, দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে, তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে, এই থাবাটা যদি ভারত দেয়, তাহলে ডক্টর ইউনূস, তার যে পাকিস্তানি দালাল, এই পাকিস্তানির সিআইএর যেসব দোসররা আছে, বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে, তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না। তাই এখন ভারত দেখলো যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইউনূসের এই ফর্মুলা চলতে থাকে, এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে, তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো, ক্রিমিয়ার মতো, দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণ তো ভারত করতে চায় না, কারণ ভারত 75 সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয়, তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি। গত 54 বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ নেয়নি যে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও নিতে, বরং বাংলাদেশের যে ছিটমহল বিনিময় হয়, 1500 হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে, সমাধান করছে। এবং ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা 25,000 বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল, ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে 4,500 নিয়ে বাংলাদেশকে 21,500 কিলোমিটার, 20,500 কিলোমিটার ছেড়ে দিয়েছে। তার মানেটা আপনি দাঁড়ালো কি, যে ভারত কখনো তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই, কোনো লোভ নেই। কিন্তু আজকে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাচ্ছিল্যেশ্বরে এবং যেই রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের শর্তেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা ব্যাটেল ফিল্ড করার চেষ্টা করছে, এই ব্যাটেল ফিল্ড করার যদি চেষ্টা হয়, তাহলে এই সুজলা সুফলা, শস্য শ্যামলা, জনসংখ্যার বারে নুজু এই মাটি এবং পানির দেশ, নদী এবং খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ডক্টর ইউনূস জানেন তিনি বেশি দিন বেঁচে নেই, তার
দেশে দেশে বাড়ি আছে, দেশে দেশে ঘর আছে, পৃথিবীর সমস্ত ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে, তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয়, স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয়, তাও তার টাকা পুরাবে না। তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না। তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে আচরণ, সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে এটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়া দিচ্ছে। বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে, তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা, ব্রিটেন, পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ, পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে। রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কি সেটা অ্যাফোর্ড করতে পারবে? আর যদি না পারে, আপনারা আমরা সবাই ডক্টর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই দেশ আমার, এই মাটি আমার, এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই, কারোর সাথে যুদ্ধ করে নয়। ভালো থাকবেন।